মোটো EDG50। ফোনটি রিসেন্টলি বাংলাদেশে 2 মাস থেকে 3 মাস আগে লঞ্চ হয়েছে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 1 এবং এই ফোনটির ফুল পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো। এবং ফোনটির ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চি একটা POLED প্যানেল এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রিভিউ শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রাখি, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন পুরো ভিডিও শুরু করা যাক। সো ফার্স্টে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন মোটরোলার বাকিবার সকল স্মার্টফোনের সাথে পুরোটাই মিলে যায় এবং এই ডিজাইনের মোটরোলার অনেক ফোন আছে। আর ডিজাইনটা মোটামুটি ভালোই বলা যায় এবং সকলের কাছে মোটামুটি ভালো লাগবে। তবে মোটরোলার অবশ্যই ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা উচিত ছিল, তবে এই ডিজাইনটাও খারাপ লাগছে না। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচের দিকে আছে মেনু, স্পিকার, টাইপ-সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট, এবং ওপর দিকে আছে এয়ার ব্লাস্টার সেন্সর এবং মাইক্রোফোন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চি একটা POLED প্যানেল এবং এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এর রিফ্রেশ রেট হলো 120 হার্জ এবং এর PPI হলো 446 PPI ডেন্সিটি এবং এর ব্রাইটনেস হলো 1600 নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং ডিসপ্লেতে অবশ্যই HDR10+ এর সাপোর্ট আছে। ফোনটির ডিসপ্লে সেকশন অবশ্যই সকলের কাছেই অনেকটা ভালো লেগে যাবে। আর মোটরোলার এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 1। তবে এখানে প্রসেসরের ক্ষেত্রে একটু কম মনে হচ্ছে, কারণ এখানে অবশ্যই যদি 7S Gen 3 প্রসেসরটা দিতে হতো তাহলে এর থেকেও অনেক বেশি ভালো পারফরমেন্স পাওয়া যেত। এছাড়াও যদি মোটরোলা এর থেকে কোনো বেটার চিপ দিত, যেমন স্ন্যাপড্রাগন 888, তাহলেও আমার কাছে অনেকটা ভালো লাগতো। তবে এই প্রসেসরটাও কিন্তু খারাপ না এই বাজেটে। ফোনটির অন্তত স্কোর হলো 7,09,736। ফোনটির গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 1105 এবং মাল্টি করে 2980 এবং ফোনটির রিড রাইট স্পিড হলো 49,327। যদি আমরা 30,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে বলা যায় যে এখানে প্রসেসর একটু ভালো থাকলে ভালো হতো। মোটামুটি স্ন্যাপড্রাগন 7S Gen 3 বা এর থেকেও বেটার কোনো চিপসেট দিয়ে আসলে ফোনটি আরও ভালো হতো। ফোনটির ক্যামেরা, এখানে কিন্তু ফোনটির অনেক ভালো পারফরমেন্স দিয়েছে, কারণ এই ফোনটিতে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স সেন্সর। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। ক্যামেরার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো সেন্সর ইউজ করা হয়েছে এবং এর ছবির কোয়ালিটিও দেখুন অনেক সুন্দর এবং দেখতেও অনেক ভালো লাগছে। তাই ক্যামেরার দিক থেকে এই বছরের সকল ফোন থেকে এই ফোনটা অবশ্যই এগিয়ে থাকবে। ফোনটিতে হেভি গেমিং করলেও ফোন কিন্তু বেশি গরম হয় না, আর মোটামুটি গরম হয় তারপরেও কিন্তু স্টিল ঠান্ডা হয়েছে এবং পারফরমেন্স কখনোই ড্রপ করতে দেখিনি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এবার অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটিতে মোটামুটি 3 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর ব্যাটারি। তবে অন্য সকল কোম্পানি যেখানে 6000 বা তার থেকে বেশি ব্যাটারি দিচ্ছে, এখানে একটু কমই বলা যায়। তবে অবশ্যই স্ট্যান্ডার্ড আছে এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। ফোনটির বক্সে চার্জার হিসেবে আছে একটা 67 ওয়াটের চার্জার এবং এই চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে সময় লাগে মোটামুটি 40 থেকে 42 মিনিট মতো। আর এই ফোনটিতে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম সাপোর্ট করে, যেটা আমরা এই বাজেটে কখনোই পেয়ে থাকি না। তাই এটা কিন্তু অনেক ভালোই বলা যায় এবং এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। চলুন এখন জানা যাক যে ফোনটি আদৌ কেনা উচিত হবে কি না। আমি এখন যদি বলি, তাহলে একটা ফোনের কমতি এবং ভালো থেকে দুটো মিশে কিন্তু একটা ভালো ফোন তৈরি হয়। সো এই ফোনের কমতির জায়গা একটাই হলো প্রসেসর একটু ভালো হলেই সকল দিক থেকে হতো। তবে প্রসেসরের পারফরমেন্স কিন্তু খারাপ না, একদম অনেক ভালো। তবে আরেকটু ভালো আমরা আশা করছিলাম, কিন্তু এই বাকি সব কিছুই কিন্তু অনেক ভালো। তাই ফোনটা অবশ্যই কিনতে পারেন। তবে আপনার যদি পারফরমেন্স ভালো লাগে আপনি অন্য ফোন দেখতে পারেন, তবে পারফরমেন্স একটু কম হলেও অন্য দিক থেকে এই ফোনটা অনেক ভালো হবে। তাই পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।